2016 সালে আমেরিকাতে দ্য বিগেস্ট লুজার নামে একটি খুব বিখ্যাত রিয়েলিটি শো এর একটি প্রতিযোগিতার উপর একটি সায়েন্টিফিক স্টাডি বা গবেষণা করা হয়। এই শোতে প্রতিযোগিতারা ভয়ানক ডায়েট এবং ব্যায়াম করে প্রচুর পরিমাণে ওয়েট কমিয়েছিল, কিন্তু গবেষণায় দেখা গেছে এই শো শেষ হবার ঠিক 6 বছরের মধ্যে তাদের প্রায় সবার ওজন আবার আগের জায়গায় ফিরে এসেছে এবং অনেকের ওজন আগের চেয়ে অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। কিন্তু এমনটি কেন হলো? তারা কি অলস হয়ে গিয়েছিল? ব্যাপারটি এরকম না বন্ধুরা। বিজ্ঞানীরা দেখেছেন তাদের মেটাবলিজম বা শরীর যেভাবে শক্তি খরচ করে সেটা অনেকটা ধীর গতি হয়ে গেছে অন্যদের তুলনায়। তো আজকের এই ভিডিওর দিতে আমরা জানবো কেন কম খেয়েও আপনার ওজন একেবারেই কমছে না এবং কিভাবে আপনি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে আপনি আপনার ওজনটা কমাতে পারবেন এবং আপনার মেটাবলিজম ঠিক রাখতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খাতা কলম নিয়ে বসুন, কারণ আজকের এই একটি ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডক্টর বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে খুব সহজ একটি উদাহরণ দিই। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা। এখন হঠাৎ করে আপনার আয় যদি কমে 20,000 টাকা হয়ে যায়, আপনি কি আর আগের মতো খরচ করতে পারবেন? অবশ্যই না। আপনাকে অবশ্যই খরচ কমিয়ে দিতে হবে এবং আগের থেকে একটু কৃপণ হতে হবে। আমাদের শরীরেও ঠিক এই টাকার হিসাবের মতো কাজ করে। যখনই আপনি ওজন কমানোর জন্য খাওয়া কমিয়ে দেন অথবা অতিরিক্ত ডায়েট এবং পরিশ্রম করেন, আর তখনই আপনার শরীর মনে করে যে তার আয় অথবা এনার্জি কমে গিয়েছে, আর তখনই আপনার শরীর এনার্জি খরচটা কমিয়ে দেয়। অর্থাৎ আপনার শরীর ক্যালোরি বার্ন করা কমিয়ে দিয়ে সেভিংস মুডে চলে আসে। আর এটাকেই বলা হয় মেটাবলিজম স্লো ডাউন বা ধীর গতি হজম প্রক্রিয়া। আরেকটা বিষয় হলো বডি সেট পয়েন্ট। ঘরের এসি যেমন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসার পর সে একটা সেভিংস মুডে চলে যায় অথবা নির্দিষ্ট একটা তাপমাত্রায় থেমে যায়, আমাদের শরীরেও ঠিক নির্দিষ্ট ওজনের সেটিংস থাকে। আপনি জোর করে না খেয়ে ওজন কমালে শরীর সেটাকে বিপজ্জনক ভাবে মনে করে, আবার আগের ওজনে ফিরে যাওয়ার একটা চেষ্টা করে এবং অনেকটা লড়াই করে আপনার সাথে। এবং এখানেই আজকে আমাদের এই ভিডিওটার লক্ষ্য হলো না খেয়ে থাকা নয়, এই সেট পয়েন্টটাকে আরেকটু নিচে নামিয়ে আনা। এই সেট পয়েন্টটাকে নিচে আনানোর আগে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা কেন মোটা হয়ে যাই? ক্যালোরি বেশি খাওয়ার জন্য মোটা হয়? অবশ্যই না। আসল সমস্যা হলো আমাদের হরমোন, যার নাম ইনসুলিন। অনেকে মনে করে যে আমি বেশি পরিমাণে খাচ্ছি বলে হয়তো মোটা হয়ে যাচ্ছি, কিন্তু দেখবেন আপনার একজন বন্ধু আপনার থেকেও বেশি খায় কিন্তু সে ঠিক এরকম চিকন, কিন্তু তারপরেও বলবে যে আমি এত পরিমাণে খাচ্ছি কিন্তু আমি মোটা হচ্ছি না। এখানেই মূলত ইনসুলিনের ভূমিকা সব থেকে বেশি। আসুন এবার ইনসুলিনের বিষয়টা একটু সহজ করে বুঝি। ইনসুলিন হলো আমাদের শরীরের স্টোর রুমের চাবির মতো। আমরা যখনই শর্করা অথবা কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি অথবা চিনি খাই, রক্তে গ্লুকোজ হুড় করে বেড়ে যায়। আর ইনসুলিন তখন কি করে, আমরা যখন ওই গ্লুকোজ গুলো খাইলাম সেটা থেকে যে শর্করা অথবা চর্বি আছে সেগুলো আমাদের কোষের মধ্যে ঢুকিয়ে তালা মেরে দেয় বাইরে থেকে, যে তুমি এখন এই কোষগুলোর মধ্যে থাকো। বন্ধুরা, এখানেই হয় আসল বিপত্তি। সমস্যা হয় আমরা যখন সারাদিন এটা সেটা খেতে থাকি, সকালের নাস্তা, তারপর আবার বিস্কুট, দুপুরে ভাত, বিকেলে চিপস, রাতে আবার ডিনার করি। বারবার খাওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে ইনসুলিন সব সময় বেশি থাকে। এই ইনসুলিন রক্তের মধ্যে বেশি থাকলে কি হয়? ধরুন আপনার দরজার মধ্যে সারাদিন যদি কেউ এসে কলিং বেল টিপ দিতেই থাকে, আপনার বিরক্ত লাগবে না? আপনি কি করবেন? একসময় বিরক্ত হয়ে কিন্তু সেই কলিং বেলটাই খুলে ফেলে দিবেন অথবা দরজা আর কখনোই খুলবেন না, তাই তো? আমাদের শরীরের কোষগুলো ঠিক তাই করে। যখন রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকে তখন সেই কোষগুলো আর ইনসুলিনের কথায় সেই দরজাগুলো আর খুলে না, যে বলছে যে ভাই তুমি অনেক চর্বি আমার মধ্যে ঢুকাইছো, এখন আমার স্টোরেজ একেবারেই ফাঁকা নেই। তখন সেই কোষগুলো কি করে, সেই ইনসুলিনের জন্য আর দরজা খুলে না। এই যে কোষগুলো ইনসুলিনকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না, এটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যা খাচ্ছেন তা শক্তিতে রূপান্তরিত না হয়ে সেটা সোজা আপনার চর্বি হিসাবে পেটে জমে যাচ্ছে। তারপর খাওয়ার পরপরই আপনার শরীর দুর্বল লাগছে, কারণ আপনার কোষগুলো খাবার পাচ্ছে না। অলরেডি যে সেই কোষগুলো ইনসুলিনের সাথে কিন্তু রাগারাগি করে ইনসুলিনকে আর দরজা খুলছে না। এই কারণে ইনসুলিনের ভিতরে যে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব ইনসুলিনের ছিল সেটা সে করতে পারছে না। এর পাশাপাশি শরীরে চর্বি জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কি করব? কি করলে এই কোষগুলো এই ইনসুলিনকে দরজা খুলে দিবে? আমাদের যে খাবারের মাধ্যমে আমরা প্রোটিনগুলো নিচ্ছিলাম, এই কোষগুলো কিভাবে খাবার পাবে? বন্ধুরা, এই সমাধানটা কিন্তু খুবই সহজ। যদি আপনি নিয়ম মানেন তাহলে এটা কিন্তু কোনো ব্যাপারই না। ফার্স্টে 1 নম্বরে যেটা করবেন, বারবার খাওয়া বন্ধ করুন। আমরা ভাবি অল্প অল্প করে বারবার খাওয়া ভালো, এটা একেবারেই ভুল ধারণা। আপনি যখনই মুখে কিছু দেন শরীর ইনসুলিন তৈরি করতে শুরু করে দেয়, আর ইনসুলিন যতক্ষণ রক্তের মধ্যে থাকবে শরীর ততক্ষণ চর্বি গলাতে পারবে না। তাই দিনে 3 বারের বেশি কখনোই খাবেন না। এর মাঝে কোনো কিছুই খাবেন না, বিস্কুট থেকে শুরু করে ফলমূল যা বলেন না কেন কিচ্ছু খাবেন না। পেটকে বিশ্রাম দিন। একেই বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং। দ্বিতীয় নম্বরে আমরা যেটা করি সেটা হচ্ছে লো ফ্যাট বা চর্বিহীন খাবার আমরা সবসময় খাই, মনে করি চর্বি খেলে আমরা মোটা হয়ে যাব। আপনি যখন আপনার প্রতিনিয়ত খাবার থেকে আপনি যে লো ফ্যাট খাবারগুলো নিচ্ছেন, দোকানে গেলেই দেখবেন এরকম খাবার প্রচুর পাওয়া যায় যে কোনো ফ্যাট নাই, তখন কিন্তু এটা আপনার জন্য সমস্যা। যখন খাবার থেকে ফ্যাট বা চর্বি বের করে নেওয়া হয় তখন স্বাদ বাড়ানোর জন্য সেটাকে প্রচুর পরিমাণে চিনি বা কেমিক্যাল মেশানো হয়, যা আমাদের ইনসুলিন আরো বাড়িয়ে দেয়। বরং আপনি ভালো ফ্যাট খান, যেমন ডিমের কুসুম, খাঁটি ঘি, মাখন, অলিভ অয়েল,
অথবা বাদাম খেতে পারেন। ভালো ফ্যাট খেলে ইনসুলিন বাড়ে না, বরং দীর্ঘ সময় আপনার পেট ভরা ভরা থাকে। 3 নম্বরে যেটা করতে পারেন, অ্যাপেল সিডার ভিনেগার। প্রতিদিন খাওয়ার আগে 1 গ্লাস পানিতে 1 থেকে 2 চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে আপনি খেতে পারেন। এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। এই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু বন্ধুরা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে থাকে। বন্ধুরা এতক্ষণ যা বললাম সেটা শোনার পর অনেকে হয়তো ভাবছেন আমাদের পেটে তো অনেক পরিমাণে চর্বি অথবা ফ্যাট জমে গেছে, আমি এটা একা একা কিভাবে ঠিক করতে পারবো? এটা কি আদৌ সম্ভব? দেখুন, দীর্ঘদিনের ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক ড্যামেজ অনেক সময় শুধুমাত্র ডায়েট দিয়ে ঠিক করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। শরীরের ভিতরে জটিল হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য সঠিক গাইডলাইন এবং সাপ্লিমেন্ট হিসেবে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু খুবই ভালো কাজ করে। আমাদের ক্লিনিকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে অনেক বছর ধরে কাজ করছি। আমরা আপনার মেটাবলিক প্রোফাইল দেখে আপনার ঠিক কোথায় সমস্যা সেটা খুঁজে বের করব এবং সে অনুযায়ী পার্সোনালাইজ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। যারা স্থায়ী সমাধান খুঁজছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।